হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ওয়াল্টার ডিলামেয়ারের লেখা অন্যতম শ্রেষ্ঠ কবিতা দ্য লিসনার্স নিয়ে আলোচনা করব। এই কবিতাটি যেমন সিবিএসই বোর্ডের স্কুলের স্টুডেন্টসদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট একটি কবিতা, ঠিক তেমনই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অ্যাসপিরেন্টদের জন্য কিন্তু এই কবিতাটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই কবিতাটি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে কিন্তু ইনক্লুডেড হয়ে রয়েছে। এই কবিতাটির ডিটেলড লাইন বাই লাইন বাংলায় মানে এবং এক্সপ্লেনেশন তো আমরা জানবই, তার সাথে কবিতাটির ডিসকাশন অর্থাৎ লাইন বাই লাইন মানে ডিসকাশনটা শেষ হয়ে যাবার পরে এই কবিতাটিতে ব্যবহৃত হওয়া ইম্পর্টেন্ট ফিগার্স অফ স্পিচ বা রেটোরিক্যাল ডিভাইসগুলোকে নিয়ে আলোচনা করব এবং কবিতাটির থিম বা মুখ্য বিষয়বস্তু বা সামারিটাও কিন্তু আমরা প্রথমেই একটু জেনে নেব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনাটাকে শুরু করি। তবে প্রথমে দু একটি কথা ওয়াল্টার ডিলামেয়ার সম্পর্কে না জানলেই নয়। ওয়াল্টার জন ডিলামেয়ারের জন্ম হয়েছিল 1873 সালের 25শে এপ্রিল এবং তিনি মারা যান 1956 সালের 22শে জুন। তিনি একজন ছিলেন বিখ্যাত ইংলিশ পোয়েট, শর্ট স্টোরি রাইটার এবং একজন নভেলিস্ট অর্থাৎ ঔপন্যাসিক। তাকে সবথেকে বেশি মনে রাখা হয়েছে তার লেখা শিশু সাহিত্যের জন্য এবং তার কবিতা দ্য লিসনার্সের জন্য, যেটা প্রকাশিত হয়েছিল 1912 সালে। এবং এছাড়াও তিনি ভীষণভাবে পরিচিত হয়েছিলেন অত্যন্ত ভূয়সীভাবে প্রশংসিত তার লেখা বেশ কিছু সাইকোলজিক্যাল হরর স্টোরিজের জন্য, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল সিট অ্যান্ড সান্ড অ্যান্ড অল হ্যালোজ। মূল বৈশিষ্ট্য তার লেখনীর ছিল সুপার ন্যাচারালিজম, জাস্ট লাইক এস.টি. কোলরিজ অর্থাৎ স্যামুয়েল টেলর কোলরিজ। তাহলে ওয়াল্টার ডিলামেয়ার সম্বন্ধে কিছু ইনফরমেশন তো আমরা পেলাম, এবং যে ইনফরমেশনগুলো আমরা পেলাম বা যেটুকুনি আলোচনা আমরা ওয়াল্টার ডিলামেয়ার সম্বন্ধে করলাম, তার থেকে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ওয়াল্টার ডিলামেয়ারের লেখার বৈশিষ্ট্য, এবং সেটি হচ্ছে সুপার ন্যাচারালিজম। সুপার ন্যাচারাল অর্থাৎ অতিপ্রাকৃত ব্যাপার, অর্থাৎ আরও সহজ ভাষায় বলতে গেলে অশরীরী একটি ইরি অ্যাম্বিয়েন্স তৈরি করা, একটি রহস্যজনক পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি করা তার কবিতা বা তার ন্যারেটিভের মাধ্যমে। যে লিসনার্স কবিতাটি আজকে আমরা পড়তে চলেছি, এই লিসনার্স কবিতাটিতেও কিন্তু ওয়াল্টার ডিলামেয়ারের সিগনেচার থিম অর্থাৎ সুপার ন্যাচারালিজম ভীষণভাবে বিদ্যমান। এই কবিতাটি একটি থার্ড পার্সন পার্সপেক্টিভ দিয়ে লেখা, অর্থাৎ এমন একজন অমনিশিয়েন্ট ন্যারেটর রয়েছেন যিনি অ্যাজ ইফ পুরো বিষয়টি, পুরো কবিতার ঘটনাটা লক্ষ্য করছেন, পর্যবেক্ষণ করছেন, এবং তার মাধ্যমেই আমরা কিন্তু পুরো কবিতাটির বিষয়বস্তু জানতে পাচ্ছি। এই কবিতাটি মিডিয়াস রেস দিয়ে শুরু হচ্ছে। মিডিয়াস রেস বলতে বোঝানো হয় এমন কোনো গল্প বা কবিতা বা কোনো উপন্যাস যেটা মূল ঘটনার ঠিক মাঝখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এমন একটা গল্প বা কবিতা যে গল্প বা কবিতার শুরু বা সূচনাটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ঠিক তেমনভাবেই ভেবে দেখো যে লিসনার্স কবিতাটিতে আমরা দেখছি কি না, প্রথমেই একটি ট্রাভেলারকে আমরা খুঁজে পাচ্ছি, যে ট্রাভেলার একটি মুনলিট নাইটে, চন্দ্রালোকিত রাতে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটা আইসোলেটেড ডেজোলেট হাউসে যাচ্ছেন এবং সেই বাড়ির দরজায় গিয়ে তিনি নক করছেন ইন অর্ডার টু গেট সাম কাইন্ড অফ রেসপন্স, বাট আনফর্চুনেটলি হি ডিডন্ট গেট এনি সর্ট অফ রেসপন্স। তিনি নক করেই যান, কিন্তু খানিকক্ষণ পরে আমরা ফিল করি বা আমরা দেখি যে সেই ট্রাভেলার কিন্তু সেই বাড়ির মধ্যে উপস্থিত কিছু ফ্যান্টাম স্পিরিটস বা ফ্যান্টামদের উপস্থিতি তিনি ফিল করতে পাচ্ছেন। কবিতাটির ন্যারেটিভ আমাদেরকে বলে সেই ফ্যান্টামরা, সেই অশরীরী আত্মারা অ্যাজ ইফ সেই ট্রাভেলারের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, সেই ট্রাভেলারের প্রশ্ন শুনতে পাচ্ছে, নকিং শুনতে পাচ্ছে, বাট দে ডিডন্ট রেসপন্ড। এর খানিকক্ষণ পরে ট্রাভেলার যখন তার এই ফিউটাইল এফর্ট করবার পরে আলটিমেটলি সেই ট্রাভেলার সেই বাড়ি থেকে চলে যায়, এবং সেই ফ্যান্টাম স্পিরিটরা যারা সেই বাড়ির মধ্যে রয়ে যায় তারা কিন্তু সেই ট্রাভেলারের চলে যাওয়ার, সেই ঘোড়ার চলে যাওয়ার আওয়াজটা কিন্তু পায়। কবিতাটি এখানেই শেষ হয়ে যায়। এই কবিতাটির সামারিটা আমরা এইটুকুনি হিসেবেই ফ্রেম করতে পারি, কিন্তু যখন আমরা কবিতাটি লাইন বাই লাইন বাংলায় মানে এবং এক্সপ্লেনেশন জানবো, কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, কিছু ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট আই রাদার সে আমরা কিন্তু জানতে পারবো। তাহলে চলো এবারে আমরা কবিতাটি লাইন বাই লাইন বাংলায় মানে এবং তার এক্সপ্লেনেশনটা জেনে নিই। লেটস বিগিন। Is there anybody there? Said the traveler, knocking on the moonlit door. And his horse in the silence chomped the grasses of the forest's ferny floor. And a bird flew up out of the turret above the traveler's head. দেখো, প্রথমেই বলেছিলাম তোমাদেরকে যে এই কবিতাটি মিডিয়াস রেস দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ মিডল অফ অ্যান অ্যাকশন। আমরা প্রথম স্ট্যান্জাটিতেই দেখছি যে এক ট্রাভেলার জঙ্গলের মধ্যে দিয়ে একটি ডেজোলেট বা আইসোলেটেড বাড়ির দরজায় এসে নক করছে এবং প্রশ্ন করছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার, অর্থাৎ বাড়িতে কেউ কি আছো?
তার ঘোড়াটি ওই নিস্তব্ধ রাতে জঙ্গলের ফার্ন জাতীয় উদ্ভিদে ঢাকা মাটির ঘাস চিবিয়ে চলেছে, খাচ্ছে। এবং হঠাৎ করে একটি পাখি বাড়িটির চিমনি দিয়ে বেরিয়ে ট্রাভেলারের মাথার ওপর দিয়ে উড়ে যায়। প্রথম স্ট্যান্সা আমাদের মনে অনেকগুলি প্রশ্নের উদ্রেক করে, যেমন কে এই ট্রাভেলার, সে কার সাথে মিট করতে চায়, সে কেন এসেছে, সে এই রাতেই বা কেন এসেছে, কেন তার নকিংয়ের কোনো সাড়া পাওয়া যায় না, কে থাকে সেই বাড়িতে যাদের উত্তর বা যার রেসপন্স সেই ট্রাভেলার এক্সপেক্ট করছিল। এই প্রশ্নগুলির সাথে ইমেজেস অফ আ মুনলিট নাইট অ্যান্ড দ্য ডোর, দি আটার সাইলেন্স প্রিভেলিং ইন দ্য ডার্ক ফরেস্ট, ঘোড়াটির ঘাস চেবানোর শব্দ এবং হঠাৎ করে ওই পাখিটির উড়ে যাওয়া রিডার্সের মনে সেই মিস্টেরিয়াস ইরি সেন্সেশন সৃষ্টি করে, যার জন্য ওয়াল্টার ডিলেমেয়ার ছিলেন অনবদ্য একজন সাহিত্যিক। অ্যান্ড হি স্মট আপন দ্য ডোর এগেইন আ সেকেন্ড টাইম। ইজ দেয়ার এনিবডি দেয়ার, হি সেড, বাট নো ওয়ান ডিসেন্ডেড to the traveler. No head from the leaf-fringed cell leaned over and looked into his grey eyes, where he stood perplexed and still. But only a host of phantom listeners that dwelt in the lone house then stood listening in the quiet of the moonlight to that voice from the world of men. The traveler felt impatient as he received no answer of his knocking. অর্থাৎ ট্রাভেলার তো প্রথমে দরজায় নক করে জানতে চেয়েছিল ইজ দেয়ার এনিবডি দেয়ার, কিন্তু তিনি কোনো রেসপন্স পাননি। তার ফলে তিনি ভীষণভাবে ইম্প্যাশেন্ট, অধৈর্য ফিল করলেন। দ্য ওয়ার্ডস মোট সাজেস্ট দ্যাট দিস টাইম হি নকড উইথ মোর ফোর্স অ্যাজ হি ওয়াজ ডেসপারেট টু হ্যাভ সাম সর্ট অফ রেসপন্স। ইজ দেয়ার এনিবডি দেয়ার, তিনি আবার প্রশ্ন করেন, কিন্তু তাও ট্রাভেলারের ডাকে সাড়া দিতে কেউ নেমে আসে না। বাড়ির পাতায় ঢাকা জানলাটি দিয়ে কারুর মাথা ঝুঁকে তাকায় না তার সেই ধূসর রঙের চোখের দিকে, যখন সেই ট্রাভেলার নিথর এবং হতভম্ব হয়ে, পারপ্লেক্সড, কনফিউজড হয়ে সেই বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলেন। কিন্তু সেই সময় একদল অশরীরী শ্রোতা যারা ওই বাড়িতে বসবাস করত, বাড়ির ভিতর দাঁড়িয়ে শুনল মনুষ্য জগতের সেই কণ্ঠস্বর। মনুষ্য জগৎ থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বর কিন্তু সেই অশরীরী আত্মাদের কাছে গিয়ে পৌঁছলো, কিন্তু তারা কোনো রেসপন্স করলো না। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নোট যে এই কবিতাটির এই পর্যায়ে এসে আমরা কিন্তু একটা ডাইরেক্ট রেফারেন্স পেলাম সুপার ন্যাচারালিজমের ওপরে, অর্থাৎ দিস ওয়ার্ড ফ্যান্টম, এই ফ্যান্টম কথাটি কিন্তু আমাদেরকে প্লেনলি বলে দিচ্ছে যে সেই বাড়িতে কিন্তু কিছু অশরীরী আত্মারা, ফ্যান্টমরা রিসাইড করতো, তারাই কিন্তু সেই বাড়িতে বসবাস করতো। This is also very interesting to note that Walter de la Mare's treatment of supernaturalism is very subtle and suggestive. অর্থাৎ তিনি কিন্তু কোনো ক্রুড গ্রটেস্ক ডেসক্রিপশন দেননি কোনো জম্বি বা কোনো ভূতেদের ব্যাপারে। রাদার তিনি এমনভাবে এই সুপার ন্যাচারালিজমটাকে তার কবিতায় ইউজ করেছেন যার দ্বারা রিডার্সদের মনের মধ্যেও কিন্তু একটা ইরি সেন্সেশন তৈরি হয়, একটা মিস্টিরিয়াস সেন্সেশন তৈরি হয়। তিনি কিন্তু ভীষণভাবে এই ট্রিটমেন্টটাকে সাইকিক রেখেছেন, ক্রুড ডেসক্রিপশনের পথ কিন্তু তিনি অবলম্বন করেননি, যেমনটা আমরা খুব কমনলি বেশ কিছু হলিউড মুভিজে জম্বিদের ট্রিটমেন্ট বা ভূতেদের ট্রিটমেন্টের ওপরে কিন্তু আমরা দেখে থাকি। Stood thronging the faint moonbeams on the dark stair that goes down to the empty hall, hearkening in an ears tired and shaken by the lonely traveler's call. সেই সমস্ত ফ্যান্টমসরা বা অশরীররা যারা অন্ধকার সিঁড়িতে, বাড়ির সেই অন্ধকার সিঁড়িতে যেটি চাঁদের আলোয় অতি অল্পভাবে দৃশ্যমান হচ্ছিল, দলবদ্ধভাবে দাঁড়িয়ে সেই মনুষ্য জগতের কণ্ঠস্বর শুনল যেটা বাড়ির ফাঁকা হলঘরটিতে প্রতিধ্বনিত হচ্ছিল। তারা শুনেছিল সেই নিঃসঙ্গ ট্রাভেলারের ডাক যেটি সেই রাতের পরিবেশ ও বাতাসকে আন্দোলিত করে তুলেছিল। And he felt in his heart their strangeness, their stillness answering his cry. এবং সেই ট্রাভেলার বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে তার নিজের হৃদয় দিয়ে অনুভব করতে পেরেছিল সেই ফ্যান্টমসদের স্ট্রেঞ্জনেস, তাদের সেই অদ্ভুত সত্তা বা এক্সিস্টেন্সের ব্যাপারে, তাদের সেই অদ্ভুত নীরবতার বিষয়, যে অদ্ভুত নীরবতা, তাদের সেই অদ্ভুত এক্সিস্টেন্স তার ডাকের যেন সাড়া দিচ্ছিল। While his horse moved, cropping the dark turf neath the starred and leafy sky.
যখন সেই ট্রাভেলার কনফিউজড অবস্থায় দাঁড়িয়ে নিজের হৃদয় দিয়ে ফিল করছিল সেই ফ্যান্টমদের এক্সিস্টেন্সের ব্যাপারে, তখন তার ঘোড়াটি কিন্তু সেই অন্ধকারে মোড়া জঙ্গলের মেঝে থেকে ঘাস খেয়েই চলল, তারায় ঢাকা গাছগাছালির পাতার ফাঁক দিয়ে দেখতে পাওয়া খোলা আকাশের নিচে। অর্থাৎ ট্রাভেলারের ঘোড়াটি কিন্তু এই পুরো ঘটনা বা পুরো অভিজ্ঞতা নিয়ে ভীষণভাবেই উদাসীন। সে কিন্তু তার মতন তার কাজ করেই চললো। অর্থাৎ একটা মানুষ যেমন ফ্যান্টমদের এক্সিস্টেন্সটাকে ফিল করছিল, সুপার ন্যাচারাল এক্সিস্টেন্সটাকে ফিল করছিল, এই অ্যানিমাল ওয়ার্ল্ড কিন্তু অ্যাট দ্যাট পার্টিকুলার মোমেন্ট অফ দ্য নাইট সে কিন্তু ভীষণভাবে অবলিভিয়াস ছিল এই ব্যাপারটায়। For he suddenly smote on the door even louder and lifted his head. Tell them I came and no one answered, that I kept my word, he said. হঠাৎ সেই ট্রাভেলার আগের থেকে আরো জোরে দরজায় আঘাত করলো এবং মাথা তুলে জানলার দিকে তাকিয়ে বলে উঠল সেই অশরীরীদের উদ্দেশ্যে, বলো তাদের আমি এসেছিলাম এবং কেউ উত্তর দেয়নি, বলো আমি আমার কথা রেখেছিলাম। Never the least tire made the listeners, though every word he spake fell echoing through the shadowiness of the still house. From the one man left awake, aye, they heard his foot upon the stirrup, and the sound of iron on stone, and how the silence surged softly backward when the plunging hoofs were gone. ট্রাভেলারের কোনো শব্দই, কোনো আকুতি বা মিনতি কিন্তু সেই অশরীরী শ্রোতাদের কোনো রেসপন্স ড্র করতে পারলো না। তারা আগের মতোই নিথর রয়ে গেল, উইদাউট এনি সর্ট অফ রেসপন্স। প্রতিধ্বনিত হতে থাকলো শুধু একমাত্র জীবিত ব্যক্তির বলা শব্দগুলি সেই নিথর ছায়াচ্ছন্ন বাড়ির মধ্যে, যখন সেই রক্ত মাংসের জীবিত সত্তা ধীরে ধীরে চলে গেল সেই স্থান ত্যাগ করে। শুনলো সেই অশরীরী আত্মারা, শুনল সেই মানুষের ঘোড়ার জিনের পাদানিতে সেই ট্রাভেলারের পা রাখবার আওয়াজ এবং ঘোড়ার সেই লোহার খুরের শব্দ পাথুরে রাস্তার ওপর। তারা অনুভব করলো এই সাউন্ডগুলি ক্রমশ দূরে চলে যাচ্ছে। খুরের শব্দের সাথে সাথে কিভাবে পুনরায় মৃত্যুসুলভ নীরবতা আবার গ্রাস করলো সেই জঙ্গলের মধ্যে সেই বাড়ির চারপাশটিকে। তাহলে অ্যাট দ্য এন্ড আমরা দেখলাম যে সেই ট্রাভেলার একটি ফিউটাইল চেষ্টা করে বারবার দরজায় নক করে আলটিমেটলি ফিরে গেলেন। কেউ তার প্রশ্নের, কেউ তার কোনো রেসপন্স দিল না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যদি কবিতাটাকে একটু অন্য লেভেলে বা অন্যভাবে ইন্টারপ্রেট করি, তাহলেও কিন্তু ব্যাপারটা বা এই কবিতাটা আমাদের কাছে একটা আলাদা সিগনিফিকেন্স নিয়ে আসতে পারে। এনিওয়ে, তোমরা জানো নিশ্চয়ই যে বাইবেলের বুক অফ রেভেলেশনে জিসাস ক্রাইস্টের দরজায় নক করবার ইনসিডেন্ট বা ঘটনা বা গল্পটির কথা জিসাস ক্রাইস্ট বুক অফ রেভেলেশনে প্রেডিক্ট করেছিলেন যে তিনি প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা মানুষের বাড়ির দরজায় গিয়ে নক করবেন এবং সেই বাড়ির যারা বাসিন্দা বা ডুয়েলার্স রয়েছেন তারা যদি সেই দরজা খুলে দেয় জিসাসকে ওয়েলকাম করবার জন্য, তাহলে জিসাস উইল ব্লেস দেম। আচ্ছা, আমরা কবিতাটাকে একটু রিলিজিয়াস লেভেলেও কিন্তু ব্যাপারটাকে অ্যানালাইজ করতে পারি, একটু অন্য সিগনিফিকেন্স কিন্তু আমরা পেতে পারি, যদিও এটা পুরোপুরি আমার ব্যক্তিগত চিন্তাভাবনা। তোমরা যে এর সাথে একমত হবে তা নাও হতে পারে, বাট তাও স্টিল একটু গল্প করা যাক। অর্থাৎ আমরা এই ট্রাভেলারকে জিসাস ক্রাইস্ট হিসেবে ইমাজিন করতে পারি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা ট্রাভেলারকে জিসাস ক্রাইস্ট হিসেবে ইমাজিন করতে পারি যে জিসাস আমাদের প্রত্যেকের বাড়ির দরজায় এসে নক করছেন, বাট নো ওয়ান ওপেনড দ্য ডোর টু ওয়েলকাম জিসাস। অর্থাৎ আমরা 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 এই বর্তমান জীবনে বা বর্তমান সমাজে আমাদের যেটা এক্সিস্টেন্স, সেই এক্সিস্টেন্সটাকে আমরা অনেকটা নিজেদেরকে ফ্যান্টামসদের সাথে কল্পনা করতে পারি, তুলনা করতে পারি। ইন আ ওয়ে, কোন দিক থেকে না, দেখো আমরাও কিন্তু বর্তমান মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে রিলিজিয়ানের প্রতি যাবতীয় ফেথ হারাচ্ছি। অর্থাৎ অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ নতুন আধুনিক প্রযুক্তি কিন্তু জনমানুষকে বা সাধারণ মানুষজনদেরকে কিন্তু রিলিজিয়ানের ওপর থেকে আস্থা হারাতে বাধ্য করছে। আমরা অনেকেই খুব ফ্র্যাঙ্কলি এখন বলতে পারি উই ডোন্ট বিলিভ ইন গড। অর্থাৎ এই যে ঈশ্বর সচেতনতার অভাব, এই ঈশ্বর সচেতনতা অভাব বা রিলিজিয়াস চিন্তা ভাবনার অভাব, এই অভাব কিন্তু আমাদেরকেও কাইন্ড অফ লিভিং ফ্যান্টামস করে তুলেছে আমাদের এই মডার্ন ডে টু ডে ওয়ার্ল্ডে। অর্থাৎ জিসাস আমাদের কাছে আসছেন ইন অর্ডার টু হেল্প আস, ইন অর্ডার টু গাইড আস, ইন অর্ডার টু প্রোটেক্ট আস, কিন্তু আমরা এতটাই প্রি অকুপাইড আমাদের বর্তমান জীবনের যাবতীয়
কাজকর্ম নিয়ে, মেটেরিয়ালিস্টিক কাজকর্ম নিয়ে আমরা কিন্তু প্রয়োজন বোধ করছি না রিলিজিয়ানকে বা রিলিজিয়াস চিন্তাভাবনাকে বা স্পিরিচুয়ালিজমকে আমাদের জীবনে বা আমাদের ব্যক্তিগত মানে মনে স্থান দেওয়ার ফলে আমরাও কাইন্ড অফ ফ্যান্টামস এবং আমরাও সেই দিক থেকে ডিপ্রাইভড হচ্ছি জিজাসের যাবতীয় বা রিলিজিয়ানের যাবতীয় ব্লেসিংস থেকে। আমরা কিন্তু লিসনার্স কবিতাটাকে এইভাবেও ইন্টারপ্রেট করতে পারি এবং যদি তোমাদের এই আইডিয়াটা ভালো লাগে তাহলে তোমরা এটাকে নিজেদের ল্যাঙ্গুয়েজে বা নিজেদের আনসারে কিন্তু রাদার ইউজ করতেই পারো। তাহলে এই কবিতাটির আলোচনায় আমরা ওয়াল্টার ডিলামেয়ার সম্বন্ধে জেনেছি, কবিতাটির সামারি ছোট্ট করে একটু বুঝে নিয়েছি, তারপর তো লাইন বাই লাইন ডিটেল মানে এবং এক্সপ্লেনেশন তো জেনেইছি। এরপর শুধু একটু কবিতাটির স্ট্রাকচার এবং এই কবিতাটিতে ব্যবহৃত হওয়া কিছু ফিগার অফ স্পিচ সম্বন্ধে জেনে নেওয়া যাক। প্রথমেই তাহলে আমরা এবার একটু স্ট্রাকচার নিয়ে আলোচনা করে নিই, অর্থাৎ দ্য লিসনার্স কবিতাটির স্ট্রাকচার ভীষণভাবে ইন্টারেস্টিং, কারণ এই কবিতাটি একটি 36 লাইনের কবিতা, যে কবিতাটি একটি ব্লকেতেই কিন্তু লেখা হয়েছে। ইট ফলোজ আ কনসিস্টেন্ট প্যাটার্ন অফ রাইম ইন দ্য স্কিম, অর্থাৎ একটা কনসিস্টেন্ট রাইম স্কিম এই কবিতাটি ফলো করে এবং যে রিদমটা কবির দ্বারা বেছে নেওয়া হয়েছে সেটা অ্যানাপেস্টিক ইন নেচার, অর্থাৎ এর মানে হচ্ছে যে দেয়ার আর 2 আনস্ট্রেসড সিলেবলস ফলোড বাই আ স্ট্রেস সিলেবল, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডে দুটো আনস্ট্রেস সিলেবলের পরে কিন্তু একটা স্ট্রেস সিলেবল থাকছে। এই ব্যবহারটি কিন্তু প্রকৃতপক্ষে কবিতাটির মধ্যের ইনহেরেন্ট অ্যাংজাইটি যে লোনলিনেস রয়েছে সেটাকে আরও এনহ্যান্স করতে সাহায্য করে। এবার চলে আসা যাক ফিগার্স অফ স্পিচ ইউজড ইন দিস পোয়েম। প্রথমেই যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এনজাম্পমেন্ট। এনজাম্পমেন্ট কি না, একটা পোয়েটিক টার্ম ফর দ্য কন্টিনিউয়েশন অফ আ সেন্টেন্স অর আ ফ্রেজ ফ্রম ওয়ান লাইন অফ পোয়েট্রি টু দ্য নেক্সট, অর্থাৎ একটা কবিতার একটি লাইন থেকে অন্য লাইনের যে কন্টিনিউয়েশন সেই কন্টিনিউয়েশনটাকে আমরা এনজাম্পমেন্ট নামে পরিচিত। এই কন্টিনিউয়েশনের এক্সাম্পল পাই আমরা কবিতাটির 10 এবং 11 নম্বর লাইনে। এরপরে আছে অ্যানাফোরা। অ্যানাফোরা কি না, অ্যানাফোরা ইজ অ্যানাদার ফর্মাল ডিভাইস দ্যাট সিন থ্রু দ্য রিপিটেশন অফ ওয়ার্ডস অ্যাট দ্য বিগিনিং অফ লাইন্স, অর্থাৎ একটি কবিতার প্রত্যেকটা লাইনের প্রথমে যদি একটি পার্টিকুলার শব্দকে রিপিট করা হয় তখন তাকে আমরা বলতে পারি অ্যানাফোরার ইউজ হিসেবে। ফর এক্সাম্পল, অ্যান্ড কথাটি লাইন 5 এবং লাইন 7-এ রিপিট হয়েছে প্রথমেই, এবং এছাড়াও 34 নম্বর অর্থাৎ 34th লাইন এবং 35th লাইনেও কিন্তু অ্যান্ড কথাটিকে রিপিট করা হয়েছে প্রথমেই। এরপরে যেটা সবথেকে সিগনিফিকেন্ট এবং ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ দিস পোয়েট্রি ইজ দি ইউজ অফ ইমেজারি, অর্থাৎ ইমেজারি বলতে বোঝানো হয় এমন একটা ফিগার অফ স্পিচ বা রিটোরিক ডিভাইস যার দ্বারা বেশ কিছু শব্দের দ্বারা কবি পাঠকদের মনে একটা ছবির সৃষ্টি করতে পারেন। একটু কল্পনা করে দেখা যাক যে এই কবিতাতে আমরা বেশ কিছু এমন শব্দ পাচ্ছি যে শব্দগুলি আমাদের সেন্স অর্গানকে অ্যাপিল করছে এবং সেই অ্যাপিলের মাধ্যমে আমরা কিন্তু ইমাজিনেশনের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারছি একটা জঙ্গলের রাতের দৃশ্য। অ্যাজ পার এক্সাম্পল, নকিং, দরজায় নক করবার শব্দটা যেন আমরা নিজেরা শুনতে পাচ্ছি, সেই ট্রাভেলার দরজায় এসে নক করছে। চাম্পড অর্থাৎ সেই ঘোড়ার ঘাস ছিঁড়ে চিবোনোর শব্দ। বার্ড ফ্লিউ ওভার অর্থাৎ যখন পাখিটা সেই ট্রাভেলারের মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে সেই নিস্তব্ধ নিঃসঙ্গ রাতে তার সেই ডানা ঝাপটানোর শব্দটা কিন্তু একটা অদ্ভুত মিস্টিরিয়াস ইরি সেন্সেশন তৈরি করছে রিডার্সদের মনে। এছাড়াও মুনলিট নাইট, লিভ ফ্রেন্ড সেল, স্টার্ড অ্যান্ড লিফি স্কাই এটসেট্রা, প্রত্যেকটা ফ্রেজ বা শব্দগুলো কিন্তু একটা নির্দিষ্ট ইমেজের সৃষ্টি করছে পাঠকদের মনে তাদের কল্পনার জগতে। আফটার দিস থরো ডিসকাশন অ্যাবাউট দিস পোয়েম, আই হোপ তোমরা যারাই ক্লাসটির প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ফলো করলে কবিতাটি কনসেপ্টটা বুঝতে নিশ্চয়ই তোমাদের আর কারোর কোনো ডাউট নেই বা কোনো প্রবলেম হয়নি, এবং এই কবিতাটি থেকে যেরকমভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই সেই সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে। তাই তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে যদি মনে হয় এই কবিতাটি বুঝতে এই ভিডিওটি তোমাদেরকে একটু হলেও হেল্প করেছে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর যদি মনে হয় যে ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করা যেতে পারে, হেল্প করা যেতে পারে, দেন ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও, মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।